পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, নতুন করে তদন্ত কমিশন নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবশেষে কাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলছে আইন শৃঙ্খলা বাহিনী। রমজান ঘিরে আজও রাজধানীর বিভিন্ন পয়েন্টে খোলা বাজারে পণ্য বিক্রি, চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল, নানা ভোগান্তির অভিযোগ ভোক্তাদের। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন উত্তেজনা, কিয়েভকে কেউ পরমাণু অস্ত্র দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি মস্কো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট দেন। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না, তবে যথাযথ বিচারে গুরুত্ব দেয়া হবে। তৎকালীন সরকার দুটো কমিটি করেছিল, যার কমিটির রিপোর্টগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি বনানী কবরস্থানে, সেখানে বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির। সরকারের পক্ষ থেকে 2টা তদন্তের কোনো রিপোর্টই জনগণ জানতে পারলো না এবং সেটা আলোর মুখ দেখলো না। কেন দেখলো না? যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। এমনকি তখন 2টা নোংরা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। একটা হলো বিরোধী দলকে টার্গেট করে তখনকার বিরোধী দলীয় নেত্রীর ব্যাপারে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের অত্যন্ত মর্যাদাবান একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়রানি করা হয়েছে। 2বার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। নাসির উদ্দিন পিন্টুকে নৌকা দিয়ে নাকি লোক পার করে দিয়েছে, এই জন্য তাকে এই অভিযোগে অভিযুক্ত করে জেলে নেওয়া হয় এবং সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক খান ঘটনা ঘটার সাথে সাথেই মিডিয়ায় তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন যে এই ঘটনা জামাত শিবির ঘটিয়েছে। এত বড় একটা ঘটনা, তার মামুলি কোনো তদন্ত হলো না, তিনি একটা দলকে দায়ী করে বক্তব্য দেওয়া শুরু করলেন। এই সবগুলোই ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। পরবর্তী পর্যায়ে বর্তমান সরকারের আগে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন করা হয়েছিল। সেই রিপোর্টও কিন্তু জাতির সামনে আসেনি। পুরো আসলে আমরা বুঝতে পারবো সত্য আংশিক উঠে এসেছে নাকি আংশিক চাপা পড়েছে। আজকে আমার একটা স্ট্যাটাস হয়তো আপনারা লক্ষ্য করবেন, আমি বলেছি আংশিক সত্য উঠে এসেছে। কেন আংশিক বললাম? যেহেতু পুরা রিপোর্ট আমাদের সামনে আসেনি। পুরা রিপোর্ট আসলে আমরা বলতে পারবো যে এটা আংশিক না পূর্ণাঙ্গ, সত্যটা উঠে এসেছে কিনা। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাই দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম বনানী কবরস্থানে। দলের 28 ফেব্রুয়ারি ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছে জামায়াত ইসলামের আমির।
আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরওয়ার। সকালে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করে জামাতের প্রতিনিধি দল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামাত নেতাদের আনুষ্ঠানিক সৌজন্য এই সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় নির্বাচন সহ নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে কাল শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। এতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারওয়ার। সকালে অমর ২১শে বইমেলা ২০২৬ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি বলেন, যে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। ধারালো বস্তু, বিস্ফোরক দ্রব্য কিংবা দাহ্য পদার্থ নিয়ে বইমেলায় কেউ প্রবেশ করতে পারবে না। প্রায় ৩০০ ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। বইমেলার প্রস্তুতির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। নিম্মি, বইমেলা ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তার চিত্র কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। আসাদ, যেমনটি জানতে চাইছিলেন যে বইমেলা ঘিরে প্রস্তুতির অবস্থা কেমন, সেটি যদি বলতে হয় তাহলে শুরুতেই বলে নেই আমি আছি সোহরাওয়ার্দীর যে বইমেলা প্রাঙ্গণ, যেখানে এবার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে, এবং সেখানে যেটি এসে দেখেছি যে আগামীকাল কিন্তু সব শেষে এই যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন গেল এবং এরপরে বইমেলা যার কারণে সাময়িক কিন্তু একটু পিছিয়েছে, তো এবার অবশেষে আগামীকাল কিন্তু দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্য দিয়ে আসলে উদ্বোধনের মাধ্যমে কিন্তু বইমেলার পর্দা বলতে গেলে উঠতে যাচ্ছে এবং আগামীকাল দুপুর ২টায় কিন্তু তিনি বইমেলা উদ্বোধন করবেন, অমর ২১শে বইমেলা ২০২৬। এবং এবারের যে বইমেলার প্রতিপাদ্য রয়েছে সেটি কিন্তু ধরা হয়েছে বহুমাত্রিক বাংলাদেশ। উদ্বোধনের দিনকে কেন্দ্র করে কিন্তু ইতোমধ্যে আপনি যেটি দেখছেন যে ইতোমধ্যে মেলার স্টলগুলো কিন্তু সব কাজ শুরু হয়ে গেছে। কেউ হয়তো ইতোমধ্যে তাদের স্টল সাজিয়ে গুছিয়ে ফেলেছে, আবার কেউ এখন পর্যন্ত পুরোটা কাজ সম্পন্ন করতে পারেনি, যদিও আশা করা যায় যে আগামীকালকের মধ্যে বা উদ্বোধনের আগে হয়তো সম্পূর্ণ কাজ তারা শেষ করে ফেলবেন এবং শেষ মুহূর্তের সাজসজ্জা ধরবেন এবং বইগুলো এনে তারা সাজাতে পারবেন। এবং মেলার সামগ্রিক বিন্যাস নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে বলি যে আগের বছরের মতো যদি সেই সামগ্রিক বিন্যাস থাকে, তারপরেও কিন্তু আঙ্গিকভাবে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন মেট্রো রেল স্টেশনের অবস্থানের কারণে কিন্তু বাহিরের যে পথ সেটি স্থানান্তর করে মন্দির গেটের কাছে নেওয়া হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিক প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় 4টি প্রবেশ ও বাহির পথ রাখা হয়েছে। এবং খাবারের স্টলগুলোর বিষয় যদি বলি তাহলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে সীমানা রয়েছে সেগুলো কিন্তু সেই সীমানা ঘেঁষেই স্থাপন করা হয়েছে। এবং আজ সকালে আপনি শুরুতে যেমন নিরাপত্তার বিষয়ে কথা যেটি জানিয়েছেন যে সোহরাওয়ার্দী মেলা প্রাঙ্গণে সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারওয়ার কথা বলেছেন এবং তিনি কিন্তু মেলার সার্বিক যে আইন শৃঙ্খলা বিষয় রয়েছে সেটি নিয়ে বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘন্টা নিরাপত্তার তদারকি থাকবে, পর্যাপ্ত পুলিশ সদস্য থাকবে, এমনকি সাদা পোশাকের বিশেষ যে পুলিশের টিম সেটিও মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটিতে যদি বলি তাহলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা উনি জানিয়েছেন। একই সাথে প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে, সেই সাথে নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকার কথাও তিনি বলে গেছেন। পাশাপাশি সোয়াট টিম এবং মেলা চলাকালীন দিন ও রাতে ভারী যানবাহন যেটি রয়েছে সেটিও কিন্তু ডাইভারশনের ব্যবস্থা থাকবে বলা হয়েছে। এবং আরেকটু যদি বলি যে এইবার কিন্তু বইমেলার যে উদ্বোধন বা বইমেলার যে স্টল সংখ্যা যদি বলতে চাই তাহলে এবার কিন্তু বইমেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা বা প্রতিষ্ঠানের মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণেই রয়েছে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে আমি বর্তমানে রয়েছে সেখানে রয়েছে ৪৬৮টি স্টল। এবং সবশেষ আমি জানিয়ে রাখতে চাই যে এখন বইপ্রেমী যারা রয়েছেন তাদের কিন্তু অপেক্ষা আগামীকাল মেলা উদ্বোধনের এবং তাদের পছন্দের এই মেলা অমর ২১শে বইমেলা ঘুরে দেখার। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বইমেলার সর্বশেষ প্রস্তুতি নিয়ে। নিম্মি, আপনাকে ধন্যবাদ। বইমেলার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। উচ্চ আদালতে জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানি হচ্ছে আজ। এ বিষয়ে
সর্বশেষ খবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, শুনানি কি শুরু হয়েছে? সনদের স্থগিত চেয়ে যে রিট দায়ের করা হয়েছে সেটির উপর কিন্তু যে শুনানি সেটা কিন্তু চলছে এখন। এখানে কিন্তু একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে গণভোটের যে বিষয়টি সেটি কিন্তু প্রথম সংবিধান অন্তর্ভুক্ত হয় 1979 সালে। সেটি হচ্ছে ৫ম সংশোধনের মাধ্যমে এবং তৎকালীন জিয়াউর রহমান শাসন আমলে। এরপর কিন্তু 1991 সালে কিন্তু দ্বাদশ সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি কিছু পরিবর্তন এনে কিন্তু আবার এই বিষয়টি আসে। এদিকে 2011 সালে কিন্তু আওয়ামী শাসন আমলে কিন্তু এই গণভোটের বিষয়টি পুরোটাই বাতিল করে দেওয়া হয় এবং সবশেষ 2024 সালে 17 ডিসেম্বর আদালতের একটি রায়ের মাধ্যমে এই গণভোটের বিষয়টি ফিরিয়ে আনে। কিন্তু এখানে একটি জটিলতা হচ্ছে, আদালত চাইলে কোনো একটি আইন বাতিল করে দিতে পারে, আবার জারি করতে পারে, কিন্তু কোনো বাতিল হওয়া আইন আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে কিন্তু একটি বিধান রয়েছে, সেটি হচ্ছে যে সেটি সংসদে পাশ হতে হবে। এবং যেহেতু সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটি ফিরিয়ে আনা হয়েছে এবং তখন কোনো সংসদ কার্যকর ছিল না, তো সেই বিষয় নিয়ে কিন্তু একটি জটিলতা কিন্তু দেখা দিয়েছে যে এটি যে আবার ফিরিয়ে আনা হয়েছে সেটি কতটুকু বৈধ সেই বিষয় নিয়ে কিন্তু একটি প্রশ্ন রয়েছে। মূলত কিন্তু এই কারণে কিন্তু এটিও কিন্তু একটি কারণ যে রিটটি দায়ের করা হয়েছে। এছাড়াও কিন্তু সংবিধানের 142 নং অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু যদি সংসদ কার্যকর থাকে সেখানে কিন্তু 2/3 সংসদ সদস্যদের দ্বারা কিন্তু সংবিধান সংশোধন বা সংস্কার এর একটি বিষয় আছে। কেবলমাত্র বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু গণভোটের ব্যবস্থা করে এবং এর ফলাফল অনুযায়ী কিন্তু একটি কার্যকর নেওয়ার একটি বিষয় রয়েছে। তো এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু একটি জটিলতা, একটি প্রশ্ন রয়েছে, একটি ব্যাপার রয়েছে। এর পাশাপাশি কিন্তু জুলাই সনদকে বর্তমান যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে তার উপরে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও কোনো আইন সংশ্লিষ্টরা এটা মনে করেন। তো এখন দেখা যাক এই যে শুনানিটা চলছে এরপর কী হয় এবং এর নিয়ে কী কথা হয়েছে সেটি কিন্তু পরবর্তীতে রিটের পরে যে ব্রিফ হবে, ব্রিফের মাধ্যমেই কিন্তু জানা যাবে। তো আসাদ, এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে পাওয়া তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। আদালত প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুদাসসির। খোলাবাজারে ট্রাক সেল পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে টিসিবি। সেটার অংশ হিসেবে এই রমজানেও চলছে কার্যক্রম, যদিও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান ভোক্তারা। রাজধানীতে প্রতিদিন 50 জায়গায় ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। ছোলা 60 টাকা আর আধা কেজি খেজুরের দাম 80 টাকা। সব মিলিয়ে এসব পণ্য কিনতে একজনের লাগে 590 টাকা। বাজার থেকে সমপরিমাণ পণ্য কিনতে প্রায় 950 টাকা লাগে। কিছুটা কম দামে সরকারি তেল ডাল কিনতে গিয়ে নানা ভোগান্তির কথা জানান নিম্ন আয়ের মানুষ। সকালে যদি 8টা বাজে আসি, কোনো সময় বিকাল 4টা বাজে, 3টা বাজে, এমন 4-5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। তারপরে পাওয়া যায় না, এলে আবার আরেকদিন দেয়, দিলে আবার ওদিন নেওয়া লাগে। সিরিয়ালে কাঠ একটা লইয়া খাড়ে উঠেছি, আর একজন আউট হয়ে 5টা কাঠ ধরে লাগে লয়ে যায়। সকাল আমরা 9টাতে শুরু করছি আর কি, 9টা 9:30 শুরু করছি, এখন 12টা পর্যন্ত দিলে তারপর লোকজন ফাঁকা হয়। এ বিষয়ে আরো জানাতে রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, ট্রাক সেলের সার্বিক চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমরা সকাল থেকে যে চিত্রটি দেখেছি যে আমাদের নিম্ন আয়ের মানুষরাই আসলে হচ্ছে ট্রাক সেলে হচ্ছে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। কেউ কেউ বলছেন যে হচ্ছে প্রথম দিন 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে ট্রাক সেলের নির্ধারিত যে পণ্য সেটি না পেয়ে পরের দিন আবার আসতে হচ্ছে। এবং হচ্ছে ট্রাক সেলের যে দীর্ঘ লাইন আমরা দেখেছি, সেখানে এই লাইনই আসলে বলে দিচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং যে মূল্যস্ফীতির কতটা হচ্ছে চাপে আছে মানুষ, এবং হচ্ছে যেই পরিমাণ পণ্য কিনে যেই টাকাটা হচ্ছে তারা সেভিংস করছে কিংবা হচ্ছে কম মনে হচ্ছে, সেটির মূল্য মূলত হচ্ছে 350 টাকা। তো 350 টাকা বাঁচানোর জন্য আসলে নিম্ন আয়ের মানুষের যে কি পরিমাণ কষ্ট, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ রোদে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কেউ অসুস্থ হয়ে যান। এবং হচ্ছে গতকালকে একটি ছবি কিন্তু হচ্ছে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে হচ্ছে একজন নারী হচ্ছে তিনি ট্রাকের পেছনে দৌড়াতে গিয়ে
হচ্ছে রাস্তায় পড়ে গিয়েছেন, এবং এই ছবিটি আসলে মানুষের মনে একটি হচ্ছে কষ্টের অনুভূতির তৈরি করেছে। এবং সবাই বলছেন যে আসলে সরকার যদি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে হয়তোবা ট্রাক সেলের সামনে নিম্নবিত্ত মানুষের এতক্ষণ দীর্ঘ লাইনে অপেক্ষা করা হয়তো লাগতো না। আর হচ্ছে যেই 350 টাকার জন্য আসলে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে, সেটি যদি তারা হচ্ছে বাজার থেকে কম দামে কিনতে পারতো, তাহলে হচ্ছে এত হচ্ছে লাইনটা হচ্ছে কমে যেত। এবং হচ্ছে সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে, আপনি আগেও আমি বলেছি যে সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জের অন্যতম চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে অর্থনীতি। তো এই অর্থনীতির লাগাম টানা এবং হচ্ছে বাজার নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো আছে, সেগুলো যদি সরকার খুব দ্রুতই হচ্ছে সামলে নিতে পারে, তাহলে হয়তো মানুষের ভোগান্তি কিছুটা কমবে। এবং হচ্ছে ট্রাক সেলের যে পণ্য, সেখানে খেজুরের মান নিয়েও কেউ কেউ হচ্ছে অভিযোগ করেছেন। তা এবং হচ্ছে পণ্য বাড়ানোর ব্যাপারে কেউ কেউ বলেছেন যে আরও যদি 2-1টি পণ্য বাড়ানো যেত, তাহলে হচ্ছে রমজানে মানুষ হচ্ছে কিছুটা স্বস্তি পেত। তবে মানুষের যে ভোগান্তিটি প্রধান, সেটি হচ্ছে আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কেউ কেউ হচ্ছে নির্ধারিত পণ্য নিতে পারছেন না। তো এই ছিল আমার কাছে আসলে ট্রাক সেলের সর্বশেষ। উষা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ নিয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। শ্যামল, টিসিবি কার্যক্রম ঘিরে ভোক্তাদের প্রত্যাশা কিংবা কোনো অভিযোগ আছে কিনা আমাদেরকে জানাবেন। বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করা নীলফামারীতে তিস্তা নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। নদীতে পানি আর মাছ না থাকায় জেলেরা পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে সেই বালুচরে গড়ে উঠেছে অস্থায়ী বাজার আর দোকানপাট। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়াও ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি নিশ্চিত করা জরুরি বলে জানায় কর্তৃপক্ষ। মাইনুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। নীলফামারীর ডালিয়া পয়েন্ট সহ তিস্তা নদীর বিভিন্ন স্থানে পানির স্তর কমে যাওয়ায় জেগে ওঠে বালুচর। শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে এসব বালুচরে বসে ছোট ছোট বাজার ও অস্থায়ী দোকানপাট। স্থানীয়দের জন্য এটি যেমন জীবিকার সুযোগ, তেমনি অনেকের কাছে হয়ে উঠেছে আয় রোজগারের প্রধান ভরসা। এক পোয়া মাছ হবে সারাদিনে, 2টা লোক, কিন্তু কি করে আমাদের দিনটা কাটে? কিন্তু নদীতে পানি না থাকার কারণে মাছের এই অবস্থা। এখন এই যে কত দোকানপাট, বাড়ি ঘর, মানুষ দোকানপাট করি খাচ্ছে। এখন পানি নেই, সোয়ার পড়ছে, আমরা এখন দোকানপাট করে দিচ্ছি। দেখা যাচ্ছে বৈশাখ মাস পর্যন্ত করা যাবে। আগে অনেক পানি ছিল, এখন পানি নাই। আপাতত দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক দোকানপাট এখানে বসেছে। এখানে মরুভূমির মতো হয়ে গেছে জায়গাটা, প্রচুর পরিমাণে জ্বর। তো আগের মতো এখন ওইরকম ভালো লাগতেছে না। তিস্তা পাহাড়ি নদী হওয়ার কারণে প্রতি বছর বর্ষাকালে উজান থেকে আসে প্রচুর পরিমাণে পলিমাটি এবং বালু। আর এতে শুকনো মৌসুমে ডিসেম্বরের পরে নদীর মাঝখানে চরের সৃষ্টি হয় বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। নদীকে শাসন করতে হবে। নদী শাসন বলতে পানি থাকে না, কারণ আপনি জানেন উপরে উজানে ওরা ইন্ডিয়া ব্যারেজ তৈরি করে ব্যারেজের মাধ্যমে পানিটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। সেই বন্ধ করার কারণে পানির ফ্লো আসতেছে না, পানি আসতেছে না। সেই কারণে নদীর যে স্বাভাবিক ফ্লো সেটা বাধাগ্রস্ত হচ্ছে, নদী মারা যাওয়ার মতো অবস্থা।
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ি নদী তিস্তাকে বাঁচানো সম্ভব বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সেমিফাইনালের আগেই বিদায়ের সংজ্ঞায় পাকিস্তান। সুপার 8-এর পূর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আক্ষেপে পড়েছেন শাহিন আফ্রিদিরা। তবে সেখান থেকে পাওয়া 1 পয়েন্টেই কাগজ কলমে এখনও তাদের টিকিয়ে রেখেছে। তবে গতকাল ইংল্যান্ডের কাছে হেরে বিদায়ের সংখ্যা আরও বেড়ে যায় পাকিস্তানের। পরের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে। সব মিলিয়ে পাকিস্তানের সেমিফাইনালে আসা অনেকটাই ক্ষীণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগস্টে বাংলাদেশে অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। 13ই আগস্ট ডারউইন সিরিজের এবং টেস্ট এবং পরেরটি অনুষ্ঠিত হবে 22 আগস্ট ম্যাকাই। দীর্ঘ 18 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সফর হতে যাচ্ছে। এর আগে 2020 সালের মাঝামাঝিতে 2 দল মুখোমুখি হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা স্থগিত হয়। 2017 সালের দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানোর গৌরব আছে বাংলাদেশের। দর্শক, শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, নতুন করে তদন্ত কমিশন নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবশেষে কাল শুরু হচ্ছে অমর ও বইমেলা, নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলছেন আইনশৃঙ্খলা বাহিনী। রমজান ঘিরে আজও রাজধানীর বিভিন্ন পয়েন্টে খোলা বাজারে পণ্য বিক্রি, চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল, নানা ভোগান্তির অভিযোগ ভোক্তাদের। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন উত্তেজনা, কিয়েভে নতুন পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা হামলায় হুঁশিয়ারি মস্কো। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ 1 নম্বরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক,